Assalamu alaikum. Welcome everyone to my online class. Today I am here for the students of class 6 to 8. Subject English second part. Topic changing sentence. এই চেঞ্জিং সেন্টেন্সের সাথে তোমরা অনেক আগে থেকেই পরিচিত, তবে আমি একটু বলি, সম্ভবত অনেকেই জানো আবার অনেকেই জানো না। বিষয়টা কি? চেঞ্জিং সেন্টেন্স সাধারণত দুই ধরনের রয়েছে। কি কি? একটি হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স এবং অপরটি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। দেখো এখানে আমি লিখেছি চেঞ্জিং সেন্টেন্স রয়েছে দুই ধরনের। কি কি? কনভার্সন অফ সেন্টেন্স আর একটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? চেঞ্জিং সেন্টেন্স আমরা বলতে বুঝি যে পরিবর্তন, বাক্যের পরিবর্তন কীরকম? সেটা গঠনগত দিক হতে পারে, আবার অর্থের পরিবর্তন করেও হতে পারে, আবার অর্থের পরিবর্তন না করেও হতে পারে। তো এইখানে আমি লিখেছি কনভার্সন অফ সেন্টেন্স। কনভার্সন অফ সেন্টেন্সটা কি? কনভার্সন অফ সেন্টেন্স হচ্ছে ওই সেন্টেন্স যে সেন্টেন্সে শুধুমাত্র গঠনগত দিক পরিবর্তন করা হয়, অর্থেরও সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। যখন আমরা গঠনগত দিক পরিবর্তন করছি তখন কিন্তু অর্থেরও পরিবর্তন হয়ে যাচ্ছে। আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই ক্ষেত্রে একটু আলাদা। এই ক্ষেত্রে আলাদাটা কি? আলাদাটা হচ্ছে যে অর্থ ঠিক রেখে, মানে আগের সেন্টেন্সের যে অর্থ রয়েছে সেই অর্থটা ঠিক রেখে তোমাদেরকে শেখানো হয় যে কিভাবে এর গঠনগত দিক পরিবর্তন করা যায়। অর্থ ঠিক রেখে গঠনগত দিক পরিবর্তন কিভাবে করা যায় সেটাই তোমাদের দেখানো হয়। আজকেও আমি সেটাই দেখানোর চেষ্টা করব। চলো দেখি। আমরা প্রথমে যেটা ট্রান্সফরমেশন করব, তাহলে আমাদের কিন্তু টপিক হচ্ছে এইটা না। এইটা আসলে নিচের ক্লাসে করানো উচিত, কিন্তু খুব একটা করানো হয় না। কোনো স্কুলে করায়, কোনো স্কুলে করায় না। তো কনভার্সন অফ সেন্টেন্সে যদি প্র্যাকটিস করানো হয় তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কিছুটা ইজি হয়। আচ্ছা, তাহলে আমরা করছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এইটা না। আচ্ছা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে দেখি অ্যাফার্মেটিভ থেকে কিভাবে সেন্টেন্সকে নেগেটিভ করতে হয়। আমরা রোল নাম্বার 1 দেখো কি বলেছি। সেন্টেন্সে অনলি, মেয়ারলি বা অ্যালোন যদি থাকে, এই তিনটে যদি থাকে, এখানে একটা শব্দ, এইখানে একটা শব্দ, এইখানে একটা শব্দ, একটা সেন্টেন্সে যখন দেখতেছো যে এই তিনটে শব্দের কোনো একটি রয়েছে, তখন তোমাকে নেগেটিভ করতে গেলে কি করতে হবে? নেগেটিভ করতে গেলে কি করতে হবে? দেখো অনলি আছে, অনলির পরে এইখানে ব্যক্তির ক্ষেত্রে হয় নান বাট, বস্তুর ক্ষেত্রে হয় নাথিং বাট, বয়স বা সংখ্যার ক্ষেত্রে হয় নট মোর দেন বা নট লেস দেন। তাহলে এই যে এগুলো হয়, এখন এটা কখন হবে, এটা কখন হবে, এটা কখন হবে, এটাই তোমাদের চিনতে হবে। যেমন এখানে লিখেছি অনলি আল্লাহ ক্যান সেভ আস। আল্লাহ আসলে এটার ক্ষেত্রে একটু অন্যরকম হয়। এই অনলি বা মেয়ারলি বা অ্যালোন এগুলোর পরে সাধারণত যে শব্দ থাকবে, সাধারণত এটার কিন্তু ব্যতিক্রমও হয়। তার মানে সঠিকভাবে বলতে গেলে বলতে হবে এরকম, অনলি, মেয়ারলি বা অ্যালোন যাকে মডিফাই করে তার ক্ষেত্রে যদি ব্যক্তি হয় তাহলে নান বাট বসবে, যদি বস্তু হয় তাহলে নাথিং বাট বসবে, যদি বয়স বা সংখ্যা হয় তাহলে নট মোর দেন বসবে। এখন দেখি অনলি আল্লাহ ক্যান সেভ আস, ওনাকে আমরা ওইভাবে সম্বোধন করব না। তো আল্লাহর ক্ষেত্রে আমরা দেখেছি নান বাটই হয়। তাহলে অনলি এখানে আছে, অনলির পরে দেখো কি আছে? বস্তু আছে না, বয়স বা সংখ্যা আছে না। যদি এগুলো না থাকে তাহলে আমরা নান বাট ব্যবহার করি। তাহলে কার পরিবর্তে ব্যবহার করব? অনলির পরিবর্তে। অনলি উঠে যাবে, অনলি উঠে গিয়ে কি হলো? নান বাট আল্লাহ ক্যান সেভ আস। দেখো আমাদের হয়ে গেছে। অনলির পরিবর্তে আমরা শুধু ব্যবহার করেছি নান বাট, আর বাকি সেন্টেন্সের যে অংশ রয়েছে সেগুলো ঠিক থাকছে। খুব সহজ। আচ্ছা, বি নাম্বারটা দেখো। বাবলু ওয়ান্টস অনলি ইউর ইংলিশ বুক। বাবলু শুধুমাত্র তোমার ইংরেজি বই চাই। তাহলে দেখো এখানে বাবলু ওয়ান্টস, এখানে অনলির পরে কি আছে? দেখেছো অনলির পর কি আছে?
অনলির পর রয়েছে ইয়োর ইংলিশ বুক। ইয়োর ইংলিশ বুক মানে তোমার ইংরেজি বই। এটা কি ব্যক্তি, এটা বস্তু বা বয়স বা সংখ্যা? হ্যাঁ, এটা হচ্ছে বস্তু। ইংরেজি বইটা হচ্ছে বস্তু, এই জন্য আমরা বসিয়েছি নাথিং বাট। কোন জায়গায় বসিয়েছি? অনলি যে জায়গায় আছে ঠিক সে জায়গাতে। তাহলে দেখো বাবলু ওয়ান্টস, এটার সাথে মিল আছে, বাবলু ওয়ান্টস। তারপরে অনলির পর যেহেতু বস্তু আছে, অনলির জায়গায় আমরা নাথিং বাট বসিয়েছি, এই যে নাথিং বাট। তারপরে অনলির পরে কি রয়েছে? ইয়োর ইংলিশ বুক। ইয়োর ইংলিশ বুক, এটা পুরোটাই এভাবেই থেকে যাচ্ছে। তোমরা একটু বোঝার চেষ্টা করো, দেখবা খুব সহজ। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখি। কার ক্ষেত্রে? বয়সের ক্ষেত্রে বা সংখ্যার ক্ষেত্রে। তাও সংখ্যা বা বয়স, সেই ক্ষেত্রে কি হতে পারে? দেখো, দিনা ইজ অনলি 9 ইয়ার্স ওল্ড। দিনার বয়স শুধুমাত্র 9 বছর। তাহলে অনলি আছে, অনলির পরে কি আছে দেখো? সংখ্যা। তাহলে সংখ্যার ক্ষেত্রে এই যে এখানে আমি বলেছিলাম, লিখেছিলাম দিনা ইজ, তাহলে নট মোর দেন, অথবা যে কোনো একটা তুমি দিতে পারো। তাহলে অনলির জায়গায় নট মোর দেন দিলাম। তারপরে 9 ইয়ার্স ওল্ড। তাহলে আমরা যে বললাম যে ট্রান্সফরমেশনটা হচ্ছে অর্থ ঠিক রেখে গঠনগত দিক পরিবর্তন করা। তাহলে দেখো অর্থ ঠিক থাকছে কিনা এই সেন্টেন্সে দেখি। দিনা ইজ অনলি 9 ইয়ার্স ওল্ড। দিনার বয়স শুধুমাত্র 9 বছর। এটার অর্থ কি? দিনা ইজ নট মোর দ্যান 9 ইয়ার্স ওল্ড। এইটার অর্থ কি? দিনার বয়স 9 বছরের বেশি নয়। তাহলে অর্থ ঠিক থাকছে। আচ্ছা, রোল নাম্বার 2-এ যাই আমরা। দুই নম্বর নিয়ম কি? সেন্টেন্সে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু যদি থাকে এবং হ্যাড টু যদি থাকে, যদি আমরা দেখি সেন্টেন্সে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু থাকে, তাহলে এইটার পরিবর্তে কি হবে? মানে মাস্ট যদি থাকে, হ্যাভ টু যদি থাকে, হ্যাজ টু যদি থাকে, তাহলে হবে ক্যান নট বাট। আর যদি হ্যাড টু থাকে, তাহলে কুড নট বাট হবে। চলো আমরা দুই একটা উদাহরণ দেখি। The students must obey their টিচার্স। এই সেন্টেন্সের অর্থ কি? যে ছাত্রছাত্রীরা তাদের শিক্ষকদের অবশ্যই সম্মান করবে, মান্য করবে, অবশ্যই মান্য করবে। আচ্ছা, তাহলে দেখো এখানে কি আছে? মাস্ট। আমরা জানি নিয়ম অনুযায়ী যে সেন্টেন্সে যদি মাস্ট থাকে তাহলে মাস্টের জায়গাতে আমরা বসিয়ে দেব ক্যান নট বাট। আর বাকি যেগুলো সেগুলো কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, তাহলে দি স্টুডেন্টস ক্যান নট বাট obey their teachers। এই সেন্টেন্সের অর্থ কি হলো? এই সেন্টেন্সের অর্থ হচ্ছে যে ছাত্রছাত্রীরা তাদের শিক্ষকদের মান্য না করে পারে না।
তার মানে মান্য করতে বাধ্য, তাদের ওকে অবশ্যই মান্য করতে হবে, এরকম অর্থ দিচ্ছে। আচ্ছা, পরের সেন্টেন্সে আমরা দেখি। পরের সেন্টেন্সে আমরা দেখি যে they had to follow the rules of the school। স্কুলের যে নিয়ম কানুন সেগুলো তাদেরকে মানতে বাধ্য করা হয়েছিল, মানে তারা দে হ্যাড টু ফলো, তাদেরকে অনুসরণ করতে হয়েছিল দ্য রুলস অফ দ্য স্কুল, মানে স্কুলের নিয়মকানুন তাদেরকে অনুসরণ করতে হয়েছিল। আচ্ছা, এটার চেঞ্জিং রূপটা কি হয় দেখো, এখানে কি রয়েছে, হ্যাড টু। আমরা নিয়মে জানি যে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু বা হ্যাড টু যদি থাকে তাহলে সে জায়গাতে কি হবে, হ্যাড টু থাকলে দেখি যে কুড নট বাট, তাহলে এখানে হ্যাড টু এর জায়গায় কুড নট বাট দাও। They could not but follow the rules of the school। তাহলে এটার কি অর্থ হলো, যে তারা স্কুলের নিয়মকানুন অনুসরণ না করে পারল না। অর্থ ঠিক থাকছে। আচ্ছা, তিন নম্বর নিয়ম দেখো, তিন নম্বর নিয়মটা কি, সেন্টেন্সের সাবজেক্টে এভরি বা অল থাকলে, আমরা যদি দেখি সেন্টেন্সের যে সাবজেক্ট রয়েছে, সাবজেক্টের জায়গায় এভরি বা অল রয়েছে, সেক্ষেত্রে আমরা কি করব, তাহলে এই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে এরকম যে এভরি বা অল এর পরিবর্তে বসবে দেয়ার ইজ নো, প্লাস এখানে এভরি বা অলের যে পরে যে শব্দ রয়েছে বা এভরি বা অলের সাথে যে যুক্ত শব্দ রয়েছে সেইটা বসবে। তাহলে কি লিখব, যে এভরি বা অল যুক্ত শব্দ প্লাস বাট। বাট কি, বাট এটা সূত্রের, এটা সূত্র থেকে আমরা বাট বসাবো, প্লাস বাকি অংশ। তাহলে দেখো আবার বুঝে নাও ভালো করে, যে এভরি বা অল যদি থাকে সেই ক্ষেত্রে এভরি বা অল যে জায়গায় থাকবে সে জায়গাতে আমরা বসাবো দেয়ার ইজ নো। তারপরে কি বসাবো, তারপরে বসাবো এভরি বা অল এর পরে যে শব্দ থাকবে বা যুক্ত শব্দ, এভরি যেমন এভরি ওয়ান, তাহলে ওয়ান আছে, এভরি বডি তাহলে বডি আছে, তাহলে এখানে এভাবে যুক্ত করব আমরা। আচ্ছা, তারপরে আমরা সূত্রে বাট দেব এবং এর পরবর্তী সেন্টেন্সের যে অংশটা রয়েছে সেটা চলে আসবে। কীরকম, চলো তোমাদের পরিষ্কার হয়ে যাবে আমি পরের যে উদাহরণ দেব সেই উদাহরণগুলো থেকে। আচ্ছা, উদাহরণ নাম্বার এক নম্বর উদাহরণে দেখো কি আসছে, এভরিবডি হেটস এ লায়ার, বলছে মিথ্যাবাদীকে প্রত্যেকে ঘৃণা করে। তাহলে এখানে দেখো এভরি আছে, এটা সাবজেক্টের জায়গা দখল করেছে, তাহলে এই জায়গায় আমরা দেয়ার ইজ নো ব্যবহার করি, দেয়ার ইজ নো। তারপরে কি আছে, এভরির পরের শব্দ বা এভরি বা অল যুক্ত শব্দ বা এভরি বা অলের পরের শব্দ, তাহলে দেয়ার ইজ নো বডি। তারপরে কি বলেছি, বাট, সূত্রের বাট দাও, তারপরে বাকি যে অংশ এই যে এখান থেকে এইটা পুরোটাই হুবহু চলে আসবে,
কোনো পরিবর্তন হবে না। হেটস এ লায়ার। তাহলে দেখো দের ইজ নো বডি বাট হেটস এ লায়ার। তাহলে কি বলছে যে এমন কেউ নেই যে মিথ্যাবাদীকে ঘৃণা করে না। এমন কেউ নেই যে মিথ্যাবাদীকে ঘৃণা করে না। তাহলে এভরিবডি হেটস এ লায়ার, মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করে। আচ্ছা, বি নাম্বার দেখো আরেকটা উদাহরণ। এভরি মাদার লাভস হার চাইল্ড। প্রত্যেক মা তার বাচ্চাকে বা তার সন্তানকে ভালোবাসে। এখন এই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করব, নাবোধক করব। তাহলে এভরির জায়গায় আমরা পরিবর্তন করব। কি পরিবর্তন করব? এই যে আমরা জানি এভরি বা অলের সাথে, অলের জায়গায় হবে দেয়ার ইজ নো। তাহলে নিয়ে আসো, দেয়ার ইজ নো। তারপরে কি বলেছি? এভরি বা অল যুক্ত শব্দ বা এর পরের শব্দ। তাহলে মাদার আছে এভরির পরে, তাহলে মাদার। তারপরে সূত্রের বাট। তারপরে এই যে বাকি যে অংশ সেন্টেন্সে রয়েছে, লাভস হার চাইল্ড। আচ্ছা দেখো কি বলছে সেন্টেন্সে, যে প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। এখন এখানে আমরা বলছি যে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। তাহলে অর্থ ঠিক থাকছে। আচ্ছা, ধন্যবাদ। পরবর্তী ক্লাসে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্সের বাকি অংশ নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।